আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যৌথ হামলায় ইরানের নিরাপত্তা সদর দফতর ধ্বংসস্তূপ, নতুন সর্বোচ্চ নেতাকেও হত্যার হুমকি, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোয় ড্রোন মিসাইল ছুড়ে যাচ্ছে তেহরান। বিমানের 28 ক্রু সহ দেশে ফিরলেন আরব আমিরাতে আটকে পড়া 189 বাংলাদেশি, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা, আজও বাতিল 34 ফ্লাইট। মন্ত্রিসভার বৈঠকে বাড়ল ঈদের ছুটি, অবকাশ ও যাতায়াতের জন্য মিলবে টানা 1 সপ্তাহ। সংসদের প্রথম অধিবেশন ও রাষ্ট্রপতির ভাষণ নিয়েও আলোচনা। সরকারের পরিকল্পনা ও পররাষ্ট্রনীতি বিষয়ে পল কাপুরের সাথে বিএনপির আলোচনা, বিরোধী দল হিসেবে কার্যকর ভূমিকার কথা জানালো জামায়াত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ষষ্ঠ দিনের মতো ইরানে অব্যাহত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ তাণ্ডব। বুধবারও দেশটির একের পর এক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয় হামলা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজধানী তেহরান। প্রথমবার কোনো যুদ্ধে দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল ব্যবহার করছে মার্কিন বাহিনী। ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দফতর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। হামলা হচ্ছে বিভিন্ন বেসামরিক স্থাপনাতেও। তেহরানের বাইরে ইরানের আরও অভ্যন্তরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার প্রিসিশন স্ট্রাইক মিসাইল হামলা। ওয়াশিংটনের দাবি, লকহিড মার্টিনের তৈরি এই ক্ষেপণাস্ত্রটি এবারই প্রথম কোনো যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। সময়ের সাথে পাল্লা দিয়ে ইরান জুড়ে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের সামরিক অবকাঠামোর পাশাপাশি দেশ দুটির তাণ্ডবের শিকার হচ্ছে অনেক বেসামরিক স্থাপনাও। যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ কয়েকদিনের মধ্যেই ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেওয়ার পর হামলার মাত্রা বাড়িয়েছে মার্কিন বাহিনী। হামলায় ব্যবহার করছে নতুন নতুন সমরাস্ত্র। ইরানের 20টির বেশি যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ওয়াশিংটন। যুদ্ধে যৌথ বাহিনী শক্তিশালী অবস্থানে রয়েছে বলে দাবি ট্রাম্পের। বুধবার পশ্চিম আজারবাইজান প্রদেশে আবারও একটি গার্লস স্কুলে হামলা চালিয়েছে যৌথ বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এর দাবি, ইরানের নিরাপত্তা বিভাগের বেশ কয়েকটি শাখার সদর দফতর গুঁড়িয়ে দিয়েছে তারা। রেভলিউশনারি গার্ডস, বাসিস ফোর্স, কুদস ফোর্স ও পুলিশের বেশ কয়েকটি ইউনিটের কার্যালয় ধ্বংস করা হয়েছে। হামলার শিকার সাইবার কমান্ড সেন্টারও। কুর্দি অধ্যুষিত বানেহ এলাকায়ও সামরিক ঘাঁটিতে মিসাইল ছুড়েছে যৌথ বাহিনী। এছাড়া মঙ্গলবার এরিয়াল ফাইটে ইরানের একটি ইয়াক 130 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। দেশটির দাবি, তাদের F-35 ফাইটার জেট ব্যবহার করে যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা এটি প্রথম। কূটনৈতিক আলোচনার নামে বিশ্বাসঘাতকতা করেছেন ডোনাল্ড ট্রাম্প, তাই শত্রুদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৃহস্পতিবার রাতে মিসাইল হামলার পরিধি আরও বাড়িয়েছে আইআরজিসি। ইসরায়েলের পাশাপাশি কুয়েত, কাতার এবং সৌদি ভূখণ্ডে চালানো হয় হামলা। প্রাণহানির সংখ্যায় কাতারে মার্কিন দূতাবাস এবং আশপাশের এলাকা থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের। ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। অপারেশন ফতে খাইবারের পাশাপাশি চলছে ইরানের অপারেশন ট্রু প্রমিস। বুধবার ফিলিস্তিনের দখল করা ইসরায়েলি অংশে চালানো হয় এই হামলা। পশ্চিম তীর জেরুজালেম সহ বিভিন্ন স্থানে সফল আঘাত হানে ইরানি মিসাইল। জ্বলতে দেখা যায় ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের দফতর। বিস্ফোরণের ধাক্কায় ভবনের বিভিন্ন অংশ ধসে পড়ে। হামলা হয় তেল আবিবেও। শুধু ইসরায়েলি নয়, সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করেও মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিবৃতিতে সৌদি মন্ত্রণালয় জানায়, অন্তত 3টি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এদিকে ইরানে হামলার আশঙ্কায় কাতারের মার্কিন দূতাবাসের আশেপাশে বসবাসকারীদের সরানো শুরু হয়েছে। ব্যাপক প্রাণহানির সংখ্যায় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দোহা। এ অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট ঘোষণা, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের অবস্থানে হামলা অব্যাহত থাকবে। শত্রুদের তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প কূটনীতি ইস্যুতে বিশ্বাসঘাতকতা করেছেন। যুদ্ধের আগে তারা আমাদের সাথে আলোচনায় বসে, তাদের কারণেই পরমাণু আলোচনা ব্যর্থ হয়েছে। এদিকে কুয়েত উপকূলে একটি ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দাবি, ইরানের পক্ষ থেকে চালানো হামলার কারণেই এই বিস্ফোরণ। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতাকেও হত্যার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ওভাল অফিসে বলেন, যিনি তেহরানের নেতা হতে চাইবেন, মৃত্যুই হবে তার পরিণতি। দেশটির নেতৃত্ব সম্পূর্ণ বিপর্যস্ত বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, খুব দ্রুত নেতাদের হারাচ্ছে দেশটি। ইরানে চালানো মার্কিন ইসরায়েলি যৌথ অভিযানে নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ 40 জনের বেশি শীর্ষ কর্মকর্তা। উদ্বেগ উৎকণ্ঠা শেষে আবুধাবি এয়ারপোর্ট থেকে 189 বাংলাদেশি ফিরলেন দেশে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়াদের উদ্ধারে ইউএস বাংলা এয়ারলাইন্স পরিচালনা করে বিশেষ ফ্লাইট। সকালে পরিবারের সাথে পুনর্মিলনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৃষ্টি হয় আবেগঘন মুহূর্ত। বেশিরভাগ মানুষই জানান, দুবাই সহ আশপাশের অঞ্চলগুলোয় কেটে গেছে যুদ্ধের ভয়াবহতা। কলিজার টুকরো সন্তান আকরামকে ফিরে পেয়ে 70 বছরের মা আজিজুন নাহারের খুশি সীমাহীন। যুদ্ধ পরিস্থিতি থেকে ফেরত মানুষদের উচ্ছ্বাসের সাথে বরণ করছিল পরিবার ও স্বজনরা।
উদ্বেগ আর উৎকণ্ঠার রাতগুলো পেরিয়ে এই ফিরে পাওয়া। আসতে শুরু ভয় লাগছে, কারণ এই সময়টা আপনার আকাশে চলাচল বহুত রিস্ক। তো ফ্লাইট যখন বন্ধ হয়েছে ভাবছিলাম হয়তো আসতে পারবো না। ইরানের অভ্যন্তরে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের প্রভাব ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের বাদবাকি দেশগুলোতেও। মার্কিন ঘাঁটিগুলোই তেহরানের মূল টার্গেট, যার জেরে সংযুক্ত আরব আমিরাতও আক্রান্ত হয়। নানা অনিশ্চয়তার পর দেশের মাটিতে পা রেখে ভুক্তভোগীরা জানালেন স্বস্তি। মিসাইল মারতেছে, এভাবে ভয় তো একটু থাকেই, তাই না? ড্রোনগুলো যেগুলো ওরা মারতেছে ওই আকাশ থেকে ওরা ই করে দিচ্ছে। মনে হয় না যে আমরা আবার কোনো সময় দেশে আসবো বা মানে পরিবারের সাথে দেখা সাথে হবে এরকম। যখন কালকে এয়ারপোর্ট আসছিলাম তখন আমার টিকিট মিস হয়ে গেছে, রিপ্লাই আমার কোম্পানি আপডেট করে দিচ্ছি। মিসাইল মারছে বাদুবাইতে থেকে আমার বাসার রোম সর্বোচ্চ 8 কিলোমিটার। অবস্থা খুবই খারাপ, এখানে খুবই ভয়াবহ। আমাদের বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইট দেওয়া উচিত ইমার্জেন্সি। তারা জানান দুবাই সহ আরব আমিরাতের অন্যান্য অঞ্চলে যুদ্ধের পরিস্থিতি অনেকটাই কেটে গেছে। ঈদ উল ফিতর উপলক্ষে 18 মার্চ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত টানা এক সপ্তাহের ছুটি থাকবে। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়, সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পরে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, 12 তারিখে অনুষ্ঠিতব্য সংসদের প্রথম অধিবেশন ঘিরে মন্ত্রিসভার করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ বিএনপি সরকারের অগ্রাধিকারমূলক কর্মকাণ্ড যেন রাষ্ট্রপতির ভাষণে অন্তর্ভুক্ত হয়, এসব বিষয়েও আলোচনা হয়েছে। এই 12 তারিখে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে এবং প্রথম অধিবেশনে সরকারি দল হিসাবে, সরকার হিসাবে আমাদের যে সমস্ত সংশ্লিষ্টতা আছে সেই সব বিষয়ে মন্ত্রিপরিষদ একটা প্রস্তুতি গ্রহণ করেছে। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আমরা কথা বলেছি এবং বেশ কিছু প্রসঙ্গ এসেছে, এরপরে চূড়ান্ত হবে। 18 মার্চ থেকে ছুটি এটার সিদ্ধান্ত হয়েছে এবং এটা ফাইনাল চলে আসবে আপনাদের সামনে অতি শীঘ্রই। আর আমাদের প্রথম পার্লামেন্টারি অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। দেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সকালে জামায়াত ও পরে বিএনপির সাথে পৃথক বৈঠক করেন তিনি। বিএনপির সাথে বৈঠক শেষে ব্রিফিং করেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, পল কাপুরের সাথে বিএনপি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিদেশ নীতি বিষয়ক আলোচনা হয়েছে। কূটনীতি, বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নেও গুরুত্ব পায় আলোচনায়। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক গভীর এবং কার্যকর করতেও তারা ফলপ্রসূ আলোচনা করেছেন। এই বৈঠকে পল কাপুরের সাথে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেছেন। এর আগে সকাল 9টায় পল কাপুরের সাথে বৈঠক করেন জামায়াতের প্রতিনিধি দল। বৈঠক শেষে ব্রিফিংয়ে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সংসদে সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করবে জামায়াত ইসলামী। জনগণের স্বার্থ রক্ষায়